আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি লক্ষ্মী সোনা আপুমনি আর ভাইয়ারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমিও আছি মোটামুটি। এটি হচ্ছে আমার শুক্র আর শনিবারের ব্লগ। আজকে দিব তোমাদেরকে 2 দিনের ব্লগ। এবারের ঈদটি আমার জন্য ছিল সবচেয়ে বেস্ট ঈদ। যদিও বাসার বাইরে তেমন একটা বের হওয়া হয়নি, কারণ বৃষ্টি ছিল আর ঘরেই ছিলাম। আসলে বাসায় থেকেও যে ঈদটা এত ভালো কাটবে ভাবতে পারিনি। আসলে বন্দি জীবনেও যে ঈদটা এত আনন্দময় কাটানো যায় সেটা আমি এবারই বুঝতে পারলাম। তো এটি হচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা আমরা যাচ্ছিলাম আমার উনির ফ্রেন্ডের বাসায়। আসলে ওনার ফ্রেন্ড অনেকবারই আমাদেরকে যেতে বলেছিল, কিন্তু যাব করে আসলে যাওয়া হচ্ছিল না। আমার উনির ফ্রেন্ড যিনি রকিব ভাই, উনি আসলে ওনার আম্মু আমাদেরকে খুবই আদর করে, তো উনি অনেকবার বলেছে। তো ভাবলাম যে আসলে এবার যাওয়া উচিত, একটু গিয়ে আসি। তো বিকেলবেলা ওখানেই যাচ্ছিলাম আর দেখো চারিদিকে পানি পানি পানি। আসলে সারাক্ষণই বেশিরভাগ সময়ই এখানে অনেক বৃষ্টি হতো আর এর জন্য চারিদিকে শুধু পানি। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছে মানে মেঠো পথ বলা যায়, গ্রামের পথ। কিছু পথ কাঁচা, কিছু পথ পাকা, মানে এমন একটি রাস্তা। এখান দিয়ে যে আমার উনি এত সুন্দর করে মানে গাড়িটা দিয়ে গিয়েছে যে কি বলবো। মাঝে মাঝে আমি একটু ভয় পেয়েছি, তবে যখন নাকি প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা দেখেছি তখন আসলে ভয়ভীতি সব এমনিতেই চলে গিয়েছে। আকাশের সৌন্দর্য মনে হয় আসলে এক এক দিন এক এক রকম। আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে। তো দেখো এটা হচ্ছে কাঁচা রাস্তা, মেঠো পথ, এখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, চারিদিকে পানি, ওপর দিয়ে দুদিকে গাছ আর বিশাল আকাশ। ভালোই লাগছিল যেতে। তো দেখো পাকা রাস্তা পার করে আমরা আবার কাঁচা রাস্তায় চলে এসেছি। আর এই জায়গাটা দেখো, বাসটা মানে এমনভাবে পানির ওপরে পড়েছিল যে যদি সরাসরি তোমরা দেখতে পেতে খুবই ভালো লাগতো। আর এই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, দুধারে ফলের গাছ, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশ গাছ, অনেক রকমের গাছ ছিল। আর চারিদিকে ধানের ক্ষেত আর উপরে বিশাল আকাশ। খোলা জায়গায় কিন্তু আকাশটা দেখতে বেশি ভালো লাগে। তো আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছি রকিব ভাইয়ের বাসায়। তো ওনার বাসার এক সাইড হচ্ছে মাটির ঘর আর এক সাইড হচ্ছে পাকা ঘর। আমার কিন্তু মাটির ঘর খুবই ভালো লাগে, আর আমার ইচ্ছে আমি যদি কখনো গ্রামে বাড়ি করি তাহলে অবশ্যই একটা মাটির ঘর রাখবো। মাটির ঘর কিন্তু খুবই ঠান্ডা, আর মাটির ঘরে কিন্তু থাকা, উপরে টিন থাকলে যখন বৃষ্টি হয়, বৃষ্টির যে একটা শব্দ সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর মাটির ঘরের কিন্তু অনেক যত্ন নিতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শনিবার সকালে আমি যেদিন বাসায় চলে আসব সেদিনের। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি যখন বাগানের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম হালকা বৃষ্টি পড়ছে, আর যখনই বৃষ্টি পড়ছে সবার দৌড়োদৌড়ি শুরু। তো যখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, গ্রামের যারা নাকি বউ ঝিরা আছে ওরা দৌড় দিয়ে এসে ওদের ধান ওরা যেটা নাকি শুকিয়ে দিয়েছে ওরা নিচ্ছিল। আসলে গ্রামের বৌঝি যারা আছে ওরা কিন্তু অনেক কাজ করে, সারাদিন ব্যস্ততায় যায়, সংসারের সব কাজ ওদের হাতেই থাকে। আর গ্রামের বাড়িতে কিন্তু শুধু রান্না বান্না কাজ না, এছাড়া বাইরের আরও অনেক কাজ থাকে। যেমন এই যে এই ধানগুলো যখন রোদ্রে শুকিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে, আবার যখন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তখন আবার দৌড় দিয়ে চলে এসে এগুলা তুলছে। আর ওই যে ওই পাশে দেখলে সেটা হচ্ছে গরু নিয়ে যাচ্ছে, গরুকে বেঁধে এখানে রেখে দিয়েছিল রৌদ্রের জন্য, ঘাস খাওয়ানোর জন্য। কিন্তু যখন বৃষ্টি নামছে তখন গরুকেও ঘরে নিয়ে যাচ্ছে। এগুলো কাজ কিন্তু দেখতে সুন্দর লাগলে খুব ভালো লাগছে গ্রামগঞ্জের কাজ, কিন্তু এগুলো কাজ কিন্তু খুবই কষ্টের কাজ। আর যেটা নাকি গ্রামের বউরা খুব সুন্দর হাসি মুখেই করে। ওরা যে এত কাজ করে কখনো ওদের মুখ কালো থাকে না, ওরা হাসি মুখেই এত কাজ করে। ওনার এমন দেখে আমি বললাম যে আমি একটু ধরি, হেল্প করি। বললো না করতে হবে না, আমি পারবো। আসলে ওনারা অনেক কাজ করে।
ভালোই লাগে। আর আল্লাহর রহমতে ওনারা সবসময় সুস্থই থাকেন, ওনারা সহজে অসুস্থ হন না। আর আমরা যারা শহরে আছি বেশি আরামে থেকে আমাদেরই অসুখ বিসুখ বেশি ধরে। তো ওই যে দেখতে পাচ্ছ খ্যার, আসলে বৃষ্টি আসি আসি করে যখন আসছিল তখন সবাই যারা খ্যার শুকা দিয়েছিল রোদ্রে তারা খ্যার নিয়ে যাচ্ছিল, ধান যারা শুকা দিয়েছে ধান নিয়ে যাচ্ছিল, গরু নিয়ে যাচ্ছিল, এভাবে করেই সবাই নিয়ে যাচ্ছিল। আর আমি অপেক্ষা করছিলাম বৃষ্টি তুমি আসো আমি একটু ভিজবো। এটা হচ্ছে আমার ননদের সব ফুপু শাশুড়ি আর চাচি শাশুড়িরা, তো ওনারা এসেছিলেন 2 দিন থেকেছিলেন। আর যাওয়ার সময়ের এটি চলে যাবে। সবাই কিন্তু নতুন শাড়ি পরা, নতুন বউয়ের মতো লাগছিল সবাইকে। তো ওনারা খুবই ভালো। আর আমাকে তো আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোবাসে, খুব আদর করে। ওনারাও আমাকে ধরে টরে অনেক মায়া। আর সিলেট, হবিগঞ্জ এখানে এগুলো সাইডে কিন্তু ওরা মায়া করে জড়িয়ে ধরে গালের সাথে গা লাগায়। তো আমাকেও এভাবে ধরছিল আর আমি তো ট্রিং ট্রিং করে লাফাচ্ছিলাম, কারণ আমার খুব সুরসুরি লাগছিল। কারণ আসলে আমি এগুলাতে অভ্যস্ত না। কিন্তু ওদের ভালোবাসা দেখে আসলে আমি মুগ্ধ। আর ওনারা বারবার বারবার করে আমাকে যেতে বলছিলেন, আদর করছিলেন, মানে অন্যরকম একটা ভালোবাসা। আর ভালোবাসা পেতে কার না ভালো লাগে। আর আমার তো একটু বেশিই ভালো লাগে, কারণ আমি ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। আর আমার লাকটা আসলে খুব ভালো, সবাই আমাকে কিন্তু খুব মায়া করে। তো এই যে দেখো তোমাদেরকে টাটা দিচ্ছি, কারণ এটা হচ্ছে শনিবার দিন বিকেলবেলা, যখন নাকি আমি আমার শ্বশুরবাড়ির মধুরহারি থেকে চলে আসছিলাম বাসায়। এটা হচ্ছে বাসায় যাওয়ার রাস্তা। তো আসলে বাসায় এসে ভেবেছিলাম ঈদ পালন করব, অনেক ঈদ পালন করব, কারণ শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে ঈদ করেছি পালন, কিন্তু নিজের বাসায়ও তো কিছু আয়োজন করতে হয়। কিন্তু আসলে বাসায় আসার পর আমার কিছু কারণে মনটা এত খারাপ হয়েছিল, হঠাৎ করে শক মতো হয়ে গিয়েছিলাম। আর আমি আসলে টেনশন করতে পারি না আর কষ্ট সহ্য করতে পারি না। কেউ যদি আমাকে হঠাৎ করে কিছু ব্লেম করে বা অবহেলা করে, এটা আসলে আমি একদম সহ্য করতে পারি না। তো কিছু জিনিস নিয়ে আসলে টেনশন করে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমার উনি ভেবেছিলেন আসলে উনি যে আমাকে ইউটিউব নিয়ে মানে বলেছে যে ইউটিউব করার কি দরকার, অযথা ঝামেলা। তো উনি ভেবেছেন হয়তো আমি ওইটা নিয়ে টেনশন করেছি, এই জন্য অসুস্থ। তা এবার অসুস্থ হয়ে আসলে আমার ভালোই হয়েছে, উনি আর এগুলো নিয়ে কোনো কিছু বলবেন না। কারণ উনিও জানেন আমি আসলে বেশি প্রেশার নিতে পারি না, যে কোনো জিনিস আমি শোনার পর জানার পর সেটা আমার মাইন্ডে বসে যায়। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, দেখো এটা হচ্ছে লোহার ব্রিজ। হবিগঞ্জ থেকে বা ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে এমন 3টি বড় বড় লোহার ব্রিজ পড়ে। আর এগুলো ব্রিজগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তোমরা যারা নাকি ঢাকা থেকে সিলেট আসবে তারা অবশ্যই এমন ব্রিজ পাবে। আর 3টি ব্রিজ এমন বড় বড় ব্রিজ। এটা হচ্ছে শায়েস্তাগঞ্জের পরেই এই ব্রিজটা। তো যাই হোক, যেটা বলছিলাম আসলে আমি আসলে ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, কখনো বড় কোনো কষ্ট আমি আসলে পাইনি। আমার জীবনে একটাই বড় কষ্ট, সেটি হচ্ছে আমার আব্বুকে হারানো। আর আমি আসলে সবসময় একটু দুর্বল প্রকৃতিরই, যার জন্য আমাকে আমার ফ্যামিলি থেকে বা আমার হাজব্যান্ড কখনোই আমাকে কোনো টেনশন দেন না, অনেক কিছুই আমার কাছ থেকে লুকিয়ে রাখেন। কারণ আসলে আমি ছোট ছোট ব্যাপার নিয়েও অনেক সময় অনেক বেশি ভাবি। আমার আব্বু যখন অসুস্থ ছিলেন তখন আম্মু যখন আমাকে ফোন দিত, আব্বু সবসময় আম্মুর পাশে বসে থাকতেন দেখার জন্য, শোনার জন্য যে আম্মু আমাকে কি বলে। আম্মু যেন আব্বুর কোনো কথা না বলে বা কষ্ট জাতীয় কোনো কথা না বলেন, এজন্য আব্বু বসে বসে আম্মুকে পাহারা দিতেন। আর আম্মুকে সবসময় বলতেন যে তুমি কখনো আমার মেয়েকে এমন কিছু বলবে না যে আমার মেয়েটা টেনশন করে। আসলে আমি একটু দুর্বলই। আর ওই যে বললাম যে ছোটোবেলা থেকে আমি তো আসলে সবার ছোট ভাই বোনদের মধ্যে, আর একটু বেশি দুষ্ট। এই জন্য সবাই আমাকে কিন্তু খুবই মায়া করে, খুবই মায়া করতো এবং এখনও আমাকে সবাই মায়া করে। আমার উনি, এই যে এটা আমার উনিও কিন্তু আমাকে খুব ভালোবাসেন। আমাকে বড় কোনো টেনশন দেন না, কষ্ট দেন না। আর রাগ তো করেনই না, ওনার সাথে আমি অনেক রাগ করি, কষ্ট পেলে বা রাগ উঠলে অনেক রাগ করি, কিন্তু উনি আমাকে কখনোই কোনো কিছু বলেন না।
আসলে সবার এত এত ভালোবাসা পেয়েছি আর পাই, যার জন্য আমি আসলে এখনও স্ট্রং হতে পারিনি। এজন্য আমি কারো কোনো কথা সহ্য করতে পারি না। আর বিশেষ করে যদি কখনো কোনো মিথ্যা শুনি, কেউ আমার সম্পর্কে কোনো মিথ্যা কথা বলেছে বা অপবাদ দিয়েছে আর বিশেষ করে অবহেলা করে, তখন আমি আসলে একদম নীরব হয়ে যাই। তো যাই হোক, এগুলো কষ্টের কথা আসলে বলে লাভ নেই, কারণ এখন আল্লাহর রহমতে অনেকটা আমার মনটা আসলে হালকা। কারণ আমি মনে করি যে জীবনে চলার পথে একটু একটু কষ্ট আসবে, সেটা সবসময় মনে রাখা ঠিক না, আর সময়ের সাথে এক সময় ঠিক হয়েই যাবে। কারণ যে আমাকে বুঝবে, যে আমাকে ভালোবাসবে, সে যত দূরেই যাক আমারই থাকবে, আমার কাছেই থাকবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি দেখেছি আসলে এমন হয়। তো দেখো আকাশটা, আজকের আকাশটা কিন্তু একদম অন্যরকম। গতবারের ব্লগেও আমি তোমাদেরকে আকাশটা দেখিয়েছিলাম, সেটা ছিল লালের মধ্যে খুব সৌন্দর্য একটা লাল আভা। আর আজকের আকাশটা দেখো একটু নীল নীল ভাব, আকাশি কালার, আর চারিদিকে কালো, অন্যরকম একটা আকাশ। প্রতিদিন আকাশ এক এক দিন এক এক রকম সৌন্দর্য নিয়ে আসে আমাদের কাছে। তো আমরা আসলে প্রকৃতির কাছ থেকে কিন্তু শিখতে পারি। রাতের পর যেমন দিন আসে, তেমন কষ্টের পর জীবনে কিন্তু আনন্দটাও আসবে। সময় শুধু অপেক্ষার। যদিও অপেক্ষা করাটা খুবই কষ্টকর, কিন্তু আমরা যদি পারি অপেক্ষা করতে আর কোনো কিছুর বিনিময়ে যদি কোনো কিছু না আশা করি, তাহলে সেটা অটোমেটিকলি আসলে আমাদের কাছে চলে আসে আর আমাদেরটা আমাদের কাছেই থাকবে। তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলি। আসলে তোমরা যারা ইউটিউব জগতে আছো, তারা আমার কিন্তু খুবই আপন, আর আপন মনে করেই আমি বক 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 করেই যাই তোমাদের সাথে। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, জানি না তোমাদের কাছে কেমন লাগছে, তবে আশা করি ভালোই লাগছে, কারণ প্রকৃতি ভালোবাসে না এমন কোনো মানুষ আসলে নেই। এই যে দেখো, এটা হচ্ছে ট্রোল নেয়ার, এই ব্রিজটা মধ্যে ট্রোল নেয়। ঢাকা থেকে সিলেট আসার বা হবিগঞ্জ থেকে সিলেট আসার রাস্তার মধ্যে দুটি বড় বড় ব্রিজ পড়ে, যেটা নাকি ট্রোল নেওয়া হয়। তো আমি যখন ভিডিও করছিলাম, এই লোকটা আর কি ভালো করে দেখছে যে কী ব্যাপার, আমি কেন ভিডিও করছি। আমার খুব হাসি পাচ্ছিল, জাস্ট দেখানোর জন্য। আর এখানে সব কিছু হচ্ছে অ্যানালগ সিস্টেম, এখানে এখনও কোনো কিছু ডিজিটাল সিস্টেমের কোনো ছোঁয়া আসেনি। আর আমি সিলেট আসার অনেক আগে থেকেই দেখি এখানে ট্রোল নেয়, আর কত বছর কত জীবন নিবে সেটা জানি না। ওই পাশে দেখতে পাচ্ছ যে সারি সারি যে গাড়িগুলা, এগুলো সব সিলেট থেকে ঢাকায় যাচ্ছে। যে পর্যটকরা এসেছিল সিলেটে, ওরা ব্যাক করছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে আলো জ্বলছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখান থেকেই বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎ যায়, আর এটা থেকেই অনেক সময় এটা যখন অচল হয়ে যায়, তো অনেক জায়গায় কিন্তু বিদ্যুতের খুবই সমস্যা হয়। আর এই রাস্তাটার মধ্যে অনেক কিছু আছে, যেমন পাওয়ার প্ল্যান্ট, তারপর গ্যাস ফিল্ড। রাস্তাটা আসলে অন্ধকার দেখে বোঝা যাচ্ছে, দিনের বেলায় কিন্তু দেখা গেল খুব একটা বোঝা যায় না। তো ভাবলাম যে এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পুরোটা তো অন্ধকার আসলে, এর জন্য এটার আলোটা একটু বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শেরপুর ব্রিজ বলা হয়। ব্রিজটা আসলে স্প্রিংয়ের মতো। যখন নাকি এখান দিয়ে যাচ্ছিলাম, তো গাড়িটা মানে এমনভাবে মানে নাড়াচাড়া করে স্প্রিংয়ের মতো। স্প্রিংয়ে যেমন কেউ হলে কেমন মুভ করে ঠিক অমন। একটু ভয় ভয় লাগে, কিন্তু কিন্তু মজাও লাগে। আসলে দুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তোমরা যখন ঢাকা থেকে সিলেট যাবে, এখানে ব্রিজ আসলে বড় বড় গাড়িতে বোঝা যায় কিনা জানি না, তবে আমাদের কারে বোঝা যাচ্ছিল, যেটা একটু স্প্রিংয়ের টাইপের মানে করছিল। তো আমার উনি বললো এটা কিন্তু স্প্রিংয়ের ব্রিজটা। তো ফিলিংসটা আসলে ভালোই লেগেছিল আমার, কারণ দুলা আমার খুব ভালো লাগে দুলতে। আর দেখো, দেখতেও কিন্তু খুবই সুন্দর। ব্রিজগুলো আসলে খুবই ভালো লাগে। দিনের বেলায় এক সৌন্দর্য, আর রাতের বেলায় আর এক সৌন্দর্য। তো এখানেও একটু কাছে গিয়ে এখানেও ট্রল দিতে হবে। এখানে এই দুটি ব্রিজেরই ট্রল দিতে হয়, দিয়ে তারপরে সিলেটে যেতে হয়।
তো তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর আজকের ভিডিওটি অবশ্য আমার একটু বড়ই হয়ে গিয়েছে, কারণ এটি আসলে 2 দিনের ব্লগ ছিল, তাই বড় হয়ে গিয়েছে। আশা করব তোমরা ধৈর্য সহকারে একটু দেখে নেবে। এটা অনেকেই চেনো, এটা হচ্ছে কাজীবাজার ব্রিজ। সিলেটে ইন করার জন্য এটার উপর দিয়ে যেতে হয়, তবে তোমরা যারা বড় গাড়ি নিয়ে আসবে তারা এখান দিয়ে যেতে পারবে না, কারণ বাস বড় বড় গাড়িগুলো এখান দিয়ে অ্যালাউ না। সিলেটে ঢোকার জন্য 2টি ব্রিজ, একটি হচ্ছে কাজীবাজার ব্রিজ, আরেকটিকে বলা হয় নতুন ব্রিজ। যদিও সেই নতুন ব্রিজের নাম নতুন ব্রিজ, ওটা আসলে কিন্তু পুরাতন ব্রিজ। তো ওখান দিয়ে বড় বড় গাড়িগুলো ইন করে। আর সিলেট শহরের একটা নিয়ম খুবই ভালো, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে শহরের ভিতরে বাস ঢোকা নিষেধ। এটার ভিতরে বড় বড় বাস ঢুকে না। আর ট্রাকগুলোও যখন আসে সেটা হচ্ছে রাত 9টার পরে। তো এজন্য সিলেট শহরে যানজটটা খুবই কম হয়। তো আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি, কারণ কাজীবাজার আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। কাজীবাজার ব্রিজকে প্রথম বলা হতো সেলফি ব্রিজ, কারণ এই ব্রিজটা যখন প্রথম হয়েছিল তখন অনেকে আসতো, সবাই কিন্তু সেলফি তুলতো। আর প্রথম পর্যায়ে ব্রিজটা আসলে খুবই ভালো লাগতো। আর তোমরা সরাসরি দেখলেও ব্রিজটা খুব ভালো লাগবে। আর এখানে দুদিকে চটপটি ফুচকা বসে, তো স্বাভাবিকভাবেই মানুষ এখানে একটু বেশি আসে। আর এখানে যে নদীর যে ঠান্ডা ঠান্ডা বাতাস, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, চলে এলাম ঈদ পালন করে, অনেক মজা করে, অনেক আনন্দ করে, নিজের বাসায় নিজের নিরে। মানুষ যেখানেই থাক না কেন নিজের নিরে ফিরে আসতেই হয়। আর তোমাদের সবার কাছে আমার একটি অনুরোধ, তোমরা কেউ আমাকে আসলে ভুল বুঝবে না। আমাকে ভুল বুঝলে আসলে আমার খুব কষ্ট লাগে। আমাকে সবাই বোঝার চেষ্টা করবে, এটাই আমি চাইবো সবার কাছে। তো চলে আসলাম বাসায়। তো আজকের মতো আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই দোয়া আমি সবসময় করি। আর তোমরাও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।